জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী এ প্রশ্ন উঠছে তার কারণ যখন বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রথম সাফল্য এলো, সাফল্যটা এরকমই মারাত্মক মনে রাখার মতো, কারণ এমন একজনকে ধরা হলো যে এখান থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি পাঠাচ্ছিল কাশ্মীরে। কি নাম? হামিম মণ্ডল। তো এই হামিম মণ্ডলকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? আমার সঙ্গে সরাসরি শরদিন্দু রয়েছে। শরদিন্দু, আমি পুরোটা তোমার থেকে বোঝার চেষ্টা করব। এই হামিম মণ্ডল যে আবাসনে থাকতো, সেই আবাসন সম্পর্কে আমরা কি জানতে পারছি? কতদিন ধরে থাকতো, একা থাকতো কিনা, বয়স কত, কেন বলা হচ্ছে জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী? একেবারেই অতনু, দেখো আমরা এখন রয়েছি বর্ধমানের রেনেসা উপনগরীতে এবং এই যে আবাসন, এই যে বিল্ডিং, এরই তিনতলায় যে ঘরটা দেখা যাচ্ছে, দেখো এই তিনতলাতেই থাকতো হামিম মণ্ডল। এবং তোমাকে জানাই যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমরা যেটা দেখেছিলাম যে সেখানে হচ্ছে যে একেবারে পরিবারতন্ত্রকে নিয়ে এসে ফ্যামিলি মডেল, সেটাই কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। এক্ষেত্রেও হামিম থাকতো তার বাবা মা ভাই বোনের সঙ্গে, এই বাড়িতে থাকতো বাবা মা ভাই বোন, সেই পরিবার তত্ত্ব কিন্তু এখানেও উঠে আসছে। এবং দেখা যাচ্ছে যে এই বাড়িতে থেকেই কাজ করতো হামিম মণ্ডল এবং সে কিন্তু কলকাতাতেও যেত। এবং একেবারে এই যে 19 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক কলকাতা থেকে একদম দিল্লি জাতীয় সড়কের পাশেই একেবারে এই আবাসন। ফলে যে কোনো সময় কিন্তু এখানে এলাকা ছাড়া প্রয়োজন হলে তা কিন্তু কয়েক মিনিটের মধ্যে একেবারে দুর্গাপুর আসানসোল ছাড়িয়ে পাশের রাজ্যে চলে যাওয়া যেত। সব মিলিয়ে অবস্থানগত দিক দিয়ে জাতীয় সড়কের পাশে এবং রেনেসা উপনগরীর মতো একটা অভিজাত এলাকায় একেবারে পরিবারের সঙ্গে সেই জঙ্গি থাকতো, যাতে কারো কোনো রকম সন্দেহ না হয়। এবং এই বিষয়টি কিন্তু এলাকার বাসিন্দাদেরও ভাবাচ্ছে, কারণ এখানে বসে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখা, সেই সব তথ্য কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীর কাছে পাঠানো, এটা যে ছোটোখাটো বিষয় নয় সেটা কিন্তু তারাও বুঝতে পারছেন। এই যে বিষয়টা, কি বলবেন আপনি? এত বড় জঙ্গি আপনাদের সঙ্গে থাকতো? কিছু বলার নেই, আমরা তো আর জানতাম না যে জঙ্গি আমাদের সঙ্গে থাকতো। আজকে জেনেছি, কালকে রেস্কিউ করেছে জিম থেকে, তার জন্যে পুরোটাই শাসি কর্তৃপক্ষ দায়ী। তার সঙ্গে দেখো অতনু, তুমি যেটা জানতে পারলে যে এখানে জিম রয়েছে এবং সেই জিমে গিয়েছিল হামিম এবং সেই জিম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে আরও 4 জন কিন্তু ছিল জঙ্গি গোষ্ঠীর, যারা সক্রিয়ভাবে কাজ করছিল। এখন এই 4 জন কারা, তারা কোথায় রয়েছে, সেই টোটাল বিষয়টা কিন্তু অতি একেবারে গোপনীয়তার সঙ্গে এই অপারেশন চালানো হয়। এবং তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য এই হামিমের কাছ থেকে পাওয়া গেছে, তার ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়ে গেছে এবং তার কাছ থেকে বেশ কিছু নকশা, ম্যাপ, গুরুত্বপূর্ণ নথি, জঙ্গি যোগের প্রমাণ এসব কিন্তু মিলেছে। এবং এই যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দিয়ে প্রায় কিন্তু মুখ্যমন্ত্রী সড়ক পথে বিভিন্ন জেলায় যান, মালদা যান, উত্তরবঙ্গে যান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম যান। ফলে তাদের কি এখান থেকেই কোনো নাশকতার ছক ছিল? আশেপাশের কোনো এলাকা থেকে মুখ্যমন্ত্রীর ওপর হামলার কোনো রকম একটা টার্গেট ছিল? কাশ্মীর থেকে জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাদের তারা সবুজ সংকেতের অপেক্ষায় ছিল? এই সব বিষয় কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। এই সবকিছু সম্ভব হলো শরদিন্দু কারণ বেঙ্গল এটিএস যে বেঙ্গল এটিএস বা অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরির নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ, 1 মাসও হয়নি। এই 1 মাসের মধ্যেই বেঙ্গল এটিএস এর বড় অ্যাকশন। স্পেশাল টাস্ক ফোর্সের সাহায্যে বেঙ্গল এটিএস এই হামিম মণ্ডলকে বর্ধমান থেকে তুলল, গ্রেপ্তার করলো। বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বড় সড় সাফল্য এই প্রথম 1 মাসের মধ্যেই। জঙ্গি টার্গেটে মুখ্যমন্ত্রীর যাবতীয় গতিবিধি নিয়ে যখন কেউ খোঁজ খবর নিয়ে সেই সব তথ্য পাঠাচ্ছে এমন একজনকে যে জঙ্গি কার্যকলাপে যুক্ত, কাশ্মীর থেকে যে মডারেট করে
তাকে পাঠাচ্ছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন এই খবর বাইরে আসছে তখন তা কিভাবে দেখছে রাজ্য পুলিশ, কিভাবে দেখছে গোয়েন্দা দপ্তর, কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে? সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, আমি মন্ডলকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত তথ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, তার কি গতিবিধি সেই সম্পর্কিত তথ্য তিনি কাশ্মীরে সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে পাঠাচ্ছেন, অর্থাৎ তথ্য পাচার করছেন। সেরকমই তথ্য বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা হামিম মন্ডলকে জেরা করে পেয়েছে এবং তিনি সেটা দাবিও করেছেন তদন্তকারীদের সামনে। এবং তারপরেই রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করছেন বেঙ্গল এসটিএফ এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডাইরেক্টর অফ সিকিউরিটি সহ পুলিশের আধিকারিকদের নিয়ে। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে একটা প্রসঙ্গ উঠে এসেছে বলেই সূত্র মারফত খবর। পাশাপাশি আরো কিছু তথ্য পাঠানো হয়েছে কাশ্মীরে থাকা সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে, সেগুলো বেঙ্গল এসটিএফ এই মুহূর্তে যাচাই করে দেখছে। মূলত সামগ্রিকভাবে তারা দফায় দফায় জেরা করছে গতকাল গ্রেপ্তারের পর, এবং যেটা বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে যে সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে সরাসরি কাজ করতো না এই হামিম মন্ডল, তিনি মূলত লিঙ্কম্যান, অর্থাৎ তিনি তথ্য দিতেন, তার বিনিময়ে তিনি টাকা পেতেন এবং সেই বিভিন্ন তথ্য তিনি পাঠিয়েছেন, যাতে যেখানে জাতীয় সুরক্ষা সম্পর্কিত তথ্যও রয়েছে। বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা তেমনটাই তদন্তে পেয়েছেন এখনো পর্যন্ত জেরা করে। যদিও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাকে তদন্ত করতে পারে বেঙ্গল এসটিএফ এর পাশাপাশি। তাকে কলকাতাতেও আনা হবে, আজই তাকে কলকাতায় আনা হবে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও নিতে শুরু করেছে রাজ্য পুলিশের শীর্ষ প্রশাসন আধিকারিকরা। তার কারণ যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছে হামিম মন্ডলের থেকে, তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু করেছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। তবে তারা এটা নিশ্চিত হতে পেরেছে যে সরাসরিভাবে যোগ না থাকলেও তিনি সাজ্জাদ ভাট গোষ্ঠীকে বিভিন্ন তথ্য পাঠাতেন এবং এই কাজ গত 6 থেকে 7 মাস ধরেই তিনি করে আসছেন, বিভিন্ন তথ্য পাঠিয়ে যাচ্ছেন। এখন বেঙ্গল এসটিএফ যেটা খতিয়ে দেখছে যে কি কি ধরনের তথ্য পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর লোকেশন ছাড়া আর কি কি তথ্য পাঠিয়েছেন, সেটাই মূলত যাচাই করে দেখছে বেঙ্গল এসটিএফ এবং আজই তাকে কলকাতায় নিয়ে আসা হবে। কলকাতায় নিয়ে এসে তাকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারাও, তেমনটাই সূত্র মারফত খবর। এই যে হামিম, এই হামিম মন্ডল কার সঙ্গে যোগাযোগ রাখতো না সাজ্জাদ ভাট। এই সাজ্জাদ ভাট, সেই সাজ্জাদ ভাট গোষ্ঠী মানে কি? সাজ্জাদ ভাটের তো মৃত্যু হয়েছে কবে না পুলওয়ামা জঙ্গি হামলা, সেই সময় সেনার অপারেশনে সাজ্জাদ ভাটের মৃত্যু হয়। কিন্তু সাজ্জাদ ভাটের একটা যে টিম জঙ্গি কার্যকলাপ করার যে নাশকতার টিম, সেই টিম অ্যাক্টিভ রয়েছে। পুলওয়ামা জঙ্গি হামলা, এই সাজ্জাদের গাড়ি ব্যবহার করেছিল জঙ্গিরা, জৈশে মোহাম্মদ জঙ্গি সাজ্জাদ ভাট। তাহলে কি সাজ্জাদ গোষ্ঠীর লিঙ্কম্যানের কাজ করতো হামিম মন্ডল? হামিম মন্ডল যে কাজ করতো যে জায়গায়, সেই আবাসন, সেই বিলাসবহুল আবাসন নিঃসন্দেহে তার জন্য সফট টার্গেট ছিল। তার কারণ এই আবাসন থেকে অপারেট করতে সুবিধা হতো, একেবারে হাইওয়ের পাশে। দ্বিতীয়ত শুনশান, কেউ কারো কথা ভাবেন না বা কেউ কারো দিকে তাকান না, যে যার নিজের মতো থাকেন। অনেকেই বিদেশে থাকেন, ভাড়া দিয়েছেন, কেউ কেউ সেই ভাড়া থেকে আরেকজনকে ভাড়া দিয়েছেন, মানে সাবলেট করেছেন। আদর্শ জায়গা লুকিয়ে থেকে অপারেশন করার জন্য। কিন্তু এর বাইরেও একটা ভৌগোলিক জায়গা বা ম্যাপ তৈরি হয়ে আছে, যে ভৌগোলিক জায়গার সুবিধা এর আগে জঙ্গিরা নেওয়ার চেষ্টা করেছে বারবার। শরদিন্দু, আমরা খাগড়াগড়ের কথা বলবো। 2014 দুর্গাষ্টমীর খাগড়াগড়ে বিস্ফোরণ, চোখ কপালে উঠেছিল। এ তো পড়শি হয়ে আছে জঙ্গিরা। তো তখন থেকে আমরা একটাই কথা বলে আসছি যে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা বর্ধমানের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ না, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, সহজে সরে যাওয়া যায়, গা ঢাকা দেওয়া যায়। আমি তোমার থেকে একটু জানতে চাইবো শরদিন্দু, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে খাগড়াগড়, মানে খাগড়াগড় অবস্থানগত যে সুবিধাটা পায়, এই রেনেসা আবাসনও অবস্থানগতভাবে সেই সুবিধা পায়। সুবিধাটা কি? একেবারেই দেখো, খাগড়াগড় বলা যায় যে রেনেসার পর যে 19 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক পার করলেই খাগড়াগড়।
এবং এই এই যে রেনেশা উপনগরী, যেখানে এই যে ফ্ল্যাটে থাকতো হামিম, যেখানে বেছে নেওয়া হয়েছিল, ভোটের বিধানসভা নির্বাচনের পর তারা এসেছিল মাত্র 23 বছর বয়সী যুবক, এবং সেই 23 বছর বয়সী যুবক প্রায় কলকাতায় যেত এবং এখান থেকে কাজ করতো। তোমার সঙ্গে কথা হবে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন শুনো। সমস্ত রকম সিন্ডিকেট, র্যাকেট, গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ এবং গভর্নমেন্টের আপনার প্রপার্টি এবং গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে বড় র্যাকেট চালাতে পারে, আবার সেই র্যাকেটকে যে পুলিশ ভাঙতে পারে, এটা প্রমাণ হয়েছে বীরভূমে। গতকাল থেকে আপনাদের মিডিয়াতেও চলছে, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ হোম মিনিস্টার আমাদের বীরভূম জেলা পুলিশকে এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ দিয়েছি। ব্যারাকপুরে পুলিশের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে এই রাজ্যের পুলিশও অন্য রাজ্যের পুলিশের মতোই অথবা কেন্দ্রীয় এজেন্সির মতোই বা তার থেকেও আরো দক্ষতা নিয়ে তারাও যে সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন, এর প্রমাণ তারা ওখানে রেখেছেন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে, বেঙ্গল পুলিশই পারবে এবং বীরভূম পুলিশই পারবে, আন্ডার দ্য প্রপার লিডারশিপ অফ দি ডিজিপি অ্যান্ড দি গাইডেন্স অফ দি অনারেবল হোম সেক্রেটারি, ওরাই পারবে। এবং তাদের যা ইলেকট্রনিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্টস লাগবে তারা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকেও নিতে পারে, আমাদের এসটিএফ সিআইডির কাছ থেকেও নেবে, কিন্তু আলটিমেটলি পারবে। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে, গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড, ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল না কি আছে, নাজিমুদ্দিন মণ্ডল, উনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা, সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা, আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম,
400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ করছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইজ টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। এবং আমরা স্পেসিফিক কেস শুরু করেছি বিএনএসএস সেকশনগুলো লাগিয়ে, এবং এখনো পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে পিনাকি দে, মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুর ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগানোর লাগাবো, এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। আজকেও পশ্চিমবঙ্গ পুলিশ একটা সাফল্য পেয়েছে, এসটিএফ একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে তার কাশ্মীরের। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আই এম নট পাসিং এনি কমেন্ট। আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে দেবে, কারণ না আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে,
বর্ধমানে। তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না, প্লিজ ওয়েট। আমরা বারবার দেখেছি আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন বর্ডারটাকে সিকিউর করার জন্য আপনি বারবার এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM-কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম যে হ্যাঁ, নেশন ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে। আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি উনার প্রফেশনে, ইনি উনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো। দেশ তো আগে, ন্যাচারালি এটা তো প্রমাণিত। আপনি কেন এই প্রশ্ন আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করছেন? শুধু আমি তো নয়, কালকে STF বলবে, আপনি কালকে শুনবেন। আওয়ার MOS উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। STF উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমোরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা DGP সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। টুলু মণ্ডলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, পলিটিক্যালি ওর মুভমেন্ট ছিল, তৃণমূলের বহু নেতার সাথে। আমি পলিটিক্যাল বক্তব্য রাখবো না, সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। বাংলার মানুষের টাকা না না, ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়। কিন্তু ঘটনার পরে যে অ্যাকশনগুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে, সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে না। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল,
করছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে। হিউজ অ্যামাউন্ট আমাদের রাজ্যে রাজকোষে ঘাটতি ছিল, হিউজ ডেট ছিল, যেটা স্বাধীনতার পরে সম্ভবত এত বেশি খুব একটা কোথাও দেখা যায়নি। আপনি বলছেন একটা জেলায় একটা বিষয়ে 15,000 কোটি টাকা লস হয়েছে, আপনারা কি ফার্দার এরকম বিভিন্ন জেলায় প্রয়োগ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে যাতে? আরে স্যান্ডে আছে ইস্ট বারোয়ানে, এত বড় র্যাকেট না থাকলেও তো আছে। ওরা শুধু বালি ডাম্পিং করে দিয়ে গেছিল পূর্ব বর্ধমানে ক্ষমতায় আসার পরে বেচে দেবে বলে। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, স্যার কি করবো? অকশন করবেন। 13.5 কোটি টাকা অকশন করে রাজ্য সরকারের রেভিনিউতে ঢুকিয়েছে। মানে ডাম্পিং করে রেখে দিয়েছিল, মানে নদীর পাড়গুলোতে জমা করে রেখে দিয়ে গেছিলেন তৃণমূলের নেতারা বিক্রি করবেন বলে জেতার পরে। আমাকে বললেন এটা কি করে বিক্রি করা যাবে, করবেন। আমি বললাম অকশন করে দেবেন, নিলাম করবেন, করে দিয়ে 13.5 কোটি টাকা। আমি একটা ছোট উদাহরণ দিলাম আপনার। আপনি বলুন আসানসোল দুর্গাপুরে এখন কোল সিন্ডিকেট চলে? নো। আপনি সুপারি গাড়ি চলে যেগুলো চালান ছাড়া? সদিচ্ছা থাকলে উপর থেকে ঠিক করতে হয়। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের দাস। হ্যাঁ, কে? ওটা তো অন্য ইস্যু, ওটা নিয়ে আজকে না, আমি বলতে পারবো না, ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে। আপনাকে তো আমি বলছি, আপনি তো রেজাল্ট পেতে শুরু করেছেন। এই রকম ক্র্যাকডাউন তো আপনারা দেখেছেন, ইডি সাধারণত করে, সিবিআই করে। হ্যাঁ, তারা ভেরি কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু বেঙ্গল পুলিশ তো এই ধরনের ক্র্যাকডাউন কবে করেছে মনে আছে আপনার? আপনি ইউ আর ভেরি সিনিয়র জার্নালিস্ট, মনে আছে? স্মরণে আছে কখনো? পেয়ে গেছি তো আমরা 93 কোটি টাকা, আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে এসে গেছি। সে তো ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বা বিদেশে পাঠিয়েছে কিনা। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। আমরা বন্ধ করেছি, ক্র্যাকডাউন করেছি। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে এবছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে।